আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা, ভারত বাংলাদেশ সম্পর্কে অশ্লীল সংকেত। ভারতীয় ভিসা সেন্টার বন্ধ কেন হঠাৎ? এটা কি স্থায়ী নাকি সাময়িক? যারা হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়ছেন এই খবরটা শুনে, ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশে বন্ধ হয়ে গেল। খবরে বলা হচ্ছে যে দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দুপুর 2টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো হচ্ছে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর 2টায় বন্ধ হয়ে যাবে। নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, আজ যাদের ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরবর্তী তারিখে নতুন স্লট প্রদান করা হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ নোটিশটি এটাই বলছে যে এটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থায়ী নয়। এটা কেন বন্ধ ঘোষণা করা হলো? আজকে জুলাই ঐক্য নামে একটি সংগঠনের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রয়েছে আজ বিকেলে, যার দরুন ভারতীয় হাই কমিশনার তাদের অধীনস্থ ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেল 3টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আগে মঙ্গলবার গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবারের কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। মার্চ টু ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন। ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন কোথায় অবস্থিত? পার্ক রোড, বারিধারা, গুলশান থানার অধীনস্থ বারিধারা। আর ভিসা সেন্টারটা কোথায় অবস্থিত? যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টার বন্ধ করে দিল। ভারতীয় হাই কমিশন কি বন্ধ করেছে? তারাও বন্ধ এক প্রকার। আজকে মনে হচ্ছে এটা সাময়িক বন্ধ, কিন্তু এটা যদি কদিন পরে শোনেন যে স্থায়ী ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তাহলে কি অবাক হবেন? আমি কিন্তু অবাক হচ্ছি না, কারণ সত্যিকার অর্থে ভারত বাংলাদেশ সম্পর্ক একদম চূড়ান্ত বিচারে এক অশনি সংকেত দেখছি আমি। এবং আজকে আরো একটি খবর আছে, বাংলাদেশের হাই কমিশনার নয়াদিল্লিস্থ বাংলাদেশের যিনি প্রতিনিধি আছেন রিয়াজ হামিদুল্লাহ, সেই রিয়াজ হামিদুল্লাহকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। গত 15 ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। ঠিক তেমনি আজকে রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের যিনি প্রতিনিধি, তাকে তলব করেছে। অর্থাৎ তলব পাল্টা তলব চলছে এবং বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উস্কানি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো আরো নতুন করে আমরাও কথা বলছি দু একদিন যাবতে। ভারত থেকে উস্কানিমূলক তেমন কোনো কথাবার্তাকে শুনেছেন ভাই? আপনি ধর্ম করেন, কর্ম করেন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত বিচারে ভারত থেকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, হামলা, আক্রমণ কোনো কিছু শুনেছেন? শোনেননি। কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশ থেকে গত 1.5 বছরে আমরা নিজেরা উস্কানি দিচ্ছি প্রতিনিয়ত, এবং সাম্প্রতিক কয়েকদিনে আরো দেখলেন নানা রকম উস্কানি। যে আর্মি অফিসারদের কথা বলা হচ্ছে এই কর্মসূচিতে, রিটায়ার্ড আর্মি অফিসাররা অংশগ্রহণ করবেন। আর্মি অফিসাররা প্রতিনিয়ত উস্কানি দেন।
সরকার নিজে উস্কানি দেয়। ইউনূস সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবও ভারতকে উস্কানি দিয়েই ক্ষমতায় এসছেন। মানে সবকিছু মিলে একটা অস্বস্তিকর অবস্থা। আবার আজকে একটা নতুন খবর, ওই যে মুখে বলে যে ভারতের 7 রাজ্যকে আলাদা করে দেবে, এই খবরের বাস্তবায়নের একটা আলামত ভারতের গোয়েন্দা সূত্র থেকে খবর যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম প্রধান নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন এবং ঢাকায় বাংলাদেশের তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড ছিল, তিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তিনি কারাগারে নেই, কিন্তু বাংলাদেশ সরকার তাকে ধরে এনে কারাগারে ঢোকাননি। তিনি রাজকীয় হলে এই মুহূর্তে বাংলাদেশে বসে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছে। গতকালকেই এই যে 90 রাজনৈতিক দল এনসিপির নেতা বলেছেন যে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। এই নেতা কি জানতেন যে অলরেডি আছে? সেটাই কি মুখ দিয়ে প্রকাশ করে ফেললেন যে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে? পরেশ বড়ুয়া বিচ্ছিন্নতাবাদী এবং তারই অংশ হিসেবে পরেশ বড়ুয়াকে আশ্রয় দেওয়া হয়েছে এবং আরো অন্যান্য বিচ্ছিন্নতাবাদীদেরই আশ্রয় দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এবং আজকে রিয়াজ হামিদুল্লাহকে ডাকবার বা তলব করবার অন্যতম কারণ হতে পারে এই যে 7 রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবার কথা, কিংবা ভারতীয় দূতাবাস অভিমুখে লং মার্চ, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ইত্যাদির প্রেক্ষিতে এই তলবটা হতে পারে। এই যে 7 রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবার বাংলাদেশের দাবি বা বাংলাদেশের বক্তব্যের প্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু হুঙ্কার দিয়েছেন গত পরশু। সবকিছু মিলিয়ে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে আমি আসলে অশনি সংকেত দেখছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন মাত্র কয়েকদিন পরে হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই নির্বাচনের আগেই হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। যদি হয়ে যায় অবাক হবার কিছু থাকবে না, কারণ দিনকে দিন যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে আমি অবাক হব না হঠাৎ করে যদি ভারত সরকার ঘোষণা করে যে বাংলাদেশ দূতাবাস আমরা বন্ধ করে দিলাম, বাংলাদেশের সাথে ওই যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলাম। আমি গতকালকের একটি কন্টেন্টেও আহ্বান জানিয়েছি যে আপনারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, যাবতীয় সম্পর্ক ছিন্ন করুন, কারণ আপনারা এই মুহূর্তে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, রাজনৈতিক দল যারা, তারা অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তাদের কাছে আপনারা মাথা ব্যথার কারণ হয়েছেন। বাংলাদেশকে নিজের মতো চলতে দিন। আজকে বড় পরিতাপের বিষয়, এই যে বিভিন্ন কর্মসূচি দেখুন, জুলাই ঐক্য দূতাবাস অভিমুখে কর্মসূচি দিয়েছে, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, এটা সেটা বিভিন্ন নামে, এই যে ভুইফোর সংগঠন। আমি 1 বছর আগে এই ধরনের কোন সংগঠনের নাম শুনিনি, ইনকিলাব মঞ্চ নাম শুনিনি, জুলাই ঐক্য নামে সংগঠনের নাম শুনিনি। জুলাই ঐক্য সম্ভবত গতকালকে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী করেছে। এরা কারা আসলে? এদেরকে বলা হচ্ছে যে ছাত্র জনতা, ডাকসু জাকসু ইত্যাদি তারা অংশগ্রহণ করবেন। এই জুলাই ঐক্য বলুন, ইনকিলাব মঞ্চ বলুন, সবই জামাত শিবিরের এক একটা পার্ট। ডাকসু জাকসু কাদের দখলে? জামাত শিবিরের দখলে। পুরো প্যানেল জুড়ে শিবির এখানে জয়ী হয়েছে বা ইঞ্জিনিয়ারিং করে নিজেদের পক্ষে ফল নিয়েছে। তো কাজেই বাংলাদেশে এই মুহূর্তে জামাত শিবির যারা ধরুন চরম ভারত বিদ্বেষী অ্যাটিটিউড নিয়ে, বা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে যে ভুল ছিল, ভারত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এটিও তারা স্বীকার করে না, এটি বরঞ্চ ভারতকে কাঠগড়ায় দাঁড় করায়। এমনকি খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই যে গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে একটি শব্দ খরচ করেননি যে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি যে ভারতের জন্য আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজে যেটি বলছি যে সত্যিকার অর্থে আমি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অশনি সংকেত দেখছি। যে কোনো সময় ভারত বাংলাদেশ সম্পর্ক পুরোপুরি লক হয়ে যেতে পারে এবং আমি বারবারই বলছি যে লক করে দিন আপনারা,
কারণ আপনারা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অ্যালার্জির কারণ হয়েছেন, মাথা ব্যথার কারণ হয়েছেন। এই ব্যথাটা বন্ধ করুন। বাংলাদেশ একা একা নিজে নিজে চলুক। কূটনৈতিক সম্পর্ক বন্ধ করলে, আপনার দূতাবাস বন্ধ করলে তো অনেক কিছু বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে। ব্যবসা বাণিজ্য, আপনার আকাশসীমা আমি ব্যবহার করে সারা পৃথিবীতে চলাচল করি, সবই তো বন্ধ হয়ে যাবে। সেগুলো করে দিন, করে দিয়ে একটু বোঝান যে বাংলাদেশ তোমরা কিভাবে চলো। বাংলাদেশ নয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজকের এই সিচুয়েশনে অস্বস্তিতে। ম্যাক্সিমাম 5 to 10% মানুষ চায় যে ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক, ভারতীয় অগ্রাসন নামে ভারতীয় সহযোগিতা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক। এটা 5 to 10% মানুষ চায়। তাদের জন্য একটু বোঝানো উচিত। হ্যাঁ, হয়তো 90% মানুষের কষ্ট হবে। ওই 90% মানুষই তখন মাঠে নেমে এদেরকে উৎখাত করবে। সেই পরিস্থিতিটা তৈরি করবার সুযোগ দিন ভারতকে, এটাই বলবো। এছাড়া আর কিছু বলার নেই। সাধে কি আর মানুষদের জুলাই সন্ত্রাসী বলে? এই 2 দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন, তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে। আরে অবোধ, এই লাশটা ফেলছে কে? লাশও ফেলছে এরাই, আবার লাশের বদলা লাশও চাইছে এরাই। আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে, আর সে কারণে এখনো লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে। আর ওদিকে হাসনাত চায় 7 সিস্টার ভেঙে দিতে, মানে খেয়ে ফেলতে। এই বেকুবকে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা। ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চুপ বসে থাকবে? তখন এই হাসনাতের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না, এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কেউ। আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, বক্তৃতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে। নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে, তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে। কেন ওদের এই জিহাদি জোশ বাড়ছে, সেই প্রশ্নটি দিয়েই আলোচনা শুরু করি আজকে। চলুন। এই যে হাসনাত, মাহফুজ আর নাহিদের কথা বললাম, এদের 3 জনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতিতে হঠাৎ যে তীব্র আগ্রাসী ভাষার স্রোত বইছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয়। এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ, যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায়, মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা। প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান, যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা, আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে। আর প্রতিপক্ষ কারা? আওয়ামী লীগ। আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনি স্বাধীনতার কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনাকে হত্যাযোগ্য করা হবে, আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে, আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে, আনিস আলমগীরের যেমন হয়েছে। মাহফুজ আলমকে দিয়ে শুরু করি। ক্ষমতায় যখন সে ছিল, মানে তিনি নিয়মিত অন্যদের কথা শোনাতেন এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে, রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই। তখন তার ভাষা ছিল সুশীল, শান্তিময়, শান্তির পক্ষের ভাষা, মানে বোঝা যেত। এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে, একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেব। আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না? এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে, তখন তার ভাষাও গেছে বদলে। এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয়, ক্ষমতার অবস্থান পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে বোধ, সেটাও তার উড়ে গেছে। আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি, কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য, আর ক্ষমতার বাইরে গেলে সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায়। তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী। আর তার এই লাশের বদলা লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয়, তার মানসিক অবস্থারও প্রতিফলন, যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ, কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে। নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরো স্পষ্ট হয়।
যখন তিনি বলেন জনগণকেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না, ব্যর্থ হয়েছে, ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ। এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামোর জন্ম দেয়। আপনাদের মনে থাকার কথা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ট্রেনিং দিয়ে মানুষকে তাদের বডিগার্ড বানানোর কথা বলেছিলেন, একটা প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিলেন। মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা সমাজে ছড়িয়ে পড়লে শান্তির জায়গা তো থাকার কথা নয়, তাই না? আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া কিন্তু তার নিজের AK-47 আছে, AK-47 রাইফেলের মালিক তিনি এক সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবেন। কে জানে, নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে। তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না, কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে, নিজেদের রক্ষার প্রতিরোধ গড়ে তোলার কথা যে বলছেন তিনি। আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিট্যান্ট হয়ে যায়, মানে সন্ত্রাসী হয়ে যায়, যেটা এখন স্পষ্টভাবে ঘটছে। একই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আরেক ওস্তাদ হাসনাত আব্দুল্লাহ এই চিত্রটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়ে দিয়েছেন। তিনি ভারতের বিরুদ্ধে সরাসরি বিচ্ছিন্নতাবাদী হুমকি দিয়েছেন। মানে তার তো এই বক্তব্য রাজনৈতিক হতে পারে না, কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয়, সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের। এর ফলে অভ্যন্তরীণ সহিংসতার তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপরে উঠে যাবে। এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয়, বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে, মানে করেছে অলরেডি, যেখানে দেশ, সার্বভৌমত্ব, জাতির ভবিষ্যৎ ইত্যাদি বড় বড় শব্দ ব্যবহার করে মানে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। তার বক্তব্যে যে উপহাস এবং ঘৃণার সুর আছে, শিক্ষক, শিল্পী, টক শোতে অংশগ্রহণকারী সবাইকে তিনি হঠাৎ রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন এবং তাদেরকে তিনি হত্যাযোগ্য করে তোলার আহ্বান জানাচ্ছেন। তার বক্তব্যের কারণেই হয়তো ইউনূস সরকার সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস দমন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার করেছে। বাংলাদেশের যে ভিতরে যে রাজনৈতিক সামাজিক বিভাজন তা ভয়াবহভাবে তীব্র করে তুলছে এই অর্বাচীনের দল। মানুষ এখন আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখছে না, দেখছে শত্রু হিসেবে। আর এভাবেই বিগত 1 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা বৈধতা পেয়েছে, মব কালচার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানেই শত্রু, মুক্তিযুদ্ধ মানেই মানে তাদের শত্রুপক্ষ এবং তাদেরকে নির্মূল করে দাও, নিশ্চিহ্ন করে দাও। এবং তারা নিজেরাও বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ফ্যাসিবাদ কাকে বলে বলেন তো? এই 3 জনের বক্তব্য যদি আপনি একসঙ্গে বিবেচনা করেন তাহলে দেখবেন সবাই ভিন্ন ভিন্ন টোনে কথা বললেও কিন্তু একই বার্তা দিচ্ছেন, একই কথা বলছেন। রাষ্ট্র ভেঙে পড়েছে, আমাদের রক্ষা করতে হবে, মানে নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে আর প্রতিপক্ষকে নির্মূল করতে হবে। এই বয়ান সাধারণ সময়ের রাজনীতিতে জন্ম নেয় না। এটি জন্ম নেয় যখন রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর এবং পক্ষপাতদুষ্ট মনে করা হয়। হাদির উপর হামলা, পুলিশের সন্দেহভাজনদের ধরতে না পারা, এই হত্যাকারী সন্দেহ যাদেরকে করা হয়েছে তাদেরকে ধরতে না পারা, নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, এই সব ঘটনা তাদের এই অনুভূতিকে নিশ্চয়ই আরো তীব্র করে তুলেছে। মানুষকে ভয় দেখিয়ে নিজেরা যে ভয় পাচ্ছে সেই সব ভয় তাড়ানোর জন্য এই হঠাৎ গজিয়ে ওঠা নেতারা তাদের ভয়ঙ্কর উস্কানিমূলক ভাষাকে জনপ্রিয়তা অর্জনের উপায় হিসেবে দেখছেন। মাহফুজের রূপান্তর কিন্তু আকস্মিক নয়। তার সম্পর্কে আমরা জানি যে হিজবুত তাহরিরের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল, তার স্কুলিং সেখানে হয়েছে, তার রাজনৈতিক এবং সন্ত্রাসী অতীত রয়েছে। তিনি আগে সংঘাতের বিরুদ্ধে যে কথা বলতেন তা তার নিজের ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল, আর এখন তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসে সংঘাতের পক্ষে কথা বলছেন, কারণ ক্ষমতার বাইরে থেকে শক্তি দেখানোর সবচেয়ে সহজ উপায় এটাই তার রাজনীতির শিক্ষা। হিজবুত তাহরির থেকে তিনি এটাই শিখেছেন। এই বৈপরীত্য শুধু তার মধ্যে নয়, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে নমনীয় হয় আর ক্ষমতা হারালে আগ্রাসী হয়ে ওঠে। ফলে জনগণ কখনো প্রকৃত অবস্থান জানতে পারে না, কে সত্যি শান্তি চায় আর কে শান্তির কথা বলে শুধু সুবিধা নিতে চায়। এদেরকে দেখে আপনি বুঝতে পারবেন সেটা। নাহিদের আত্মরক্ষার ডাক কিংবা হাসনাতের এই যুদ্ধংদেহী বক্তৃতা আপনি আলাদা করে বিবেচনা করতে পারবেন না। এগুলো একটি বড় ভাঙনের লক্ষণ, ভয়ের লক্ষণ। তাদের ভাষায় যে জিহাদি জোশ দেখা যাচ্ছে তা মূলত এক ধরনের ভয় থেকে সৃষ্টি। তারা জানে যে তারা অন্যায়ভাবে রাষ্ট্রকে দখল করেছিল এবং যে কোনো সময়
এই রাষ্ট্রের ন্যায্য দাবিদার যারা, রাষ্ট্রকে তারা রিক্লেম করতে পারে এবং তারা সেটা করবেই, এবং তখন তাদের অবস্থা কি হবে? ফলে তারা বিশ্বাস করছে যে এখন আর তারা সুশীল থাকবে না, তারা আসলে তাদের আসল সন্ত্রাসী রূপে ফিরে যাবে, যেটা দেখিয়ে তারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। যেহেতু 1.5 বছর সময় পেরিয়ে গেছে, অনেকেই তাদের সেই সন্ত্রাসীর চেহারাটা একটু ভুলে গেছে। এখন সেটা মনে করিয়ে দিয়ে আবার তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা। আমিও সে কারণেই বলি যে 2024 সালের জুলাই মাসে আসলে আন্দোলন হয়নি, হয়েছে ক্ষমতা দখলের অভিযান। আর এই অভিযানের প্রকৃতি ছিল চরমপন্থী, এবং নতুন করে এরা সেই চরমপন্থা ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশে। নির্বাচন যত দ্রুত কাছে আসছে তত এদের আগ্রাসী বয়ান বাড়ছে। নির্বাচনকে কেউ গণভোট বলছে, কিন্তু এরা তো দেখছে তাদের জীবন মরণের প্রশ্ন হিসাবে। যখন রাজনৈতিক পরাজয়কে অস্তিত্বহানির সমান মনে করা হয়, তখন সব পক্ষই সহিংসতার দিকে যায়। রাষ্ট্রও তখন আর নিরপেক্ষ মঞ্চ থাকে না, হয়ে ওঠে লড়াইয়ের লক্ষ্য এবং মাধ্যম উভয়ই। এখানে সহিংস ভাষা কেবল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নয়, নিজেদের শিবিরকে উন্মাদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এরা কি নতুন করে এরকম সহিংস হয়ে উঠছে, নাকি এই জিহাদি জোশ তাদের 2024-এর জুলাইও তারা প্রয়োগ করেছিল? কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমে তারা মানুষ মেরে, পুলিশ মেরে, সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে। এই ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয় এদের কথায় কথায় এবং আচরণে এখন প্রতিফলিত হচ্ছে। তাদের বক্তব্যে যে হঠাৎ উত্তাপ, তা মূলত এই অনিশ্চয়তার প্রতিক্রিয়া। তারা জানে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, মানে জানে প্রতিপক্ষ সংগঠিত হচ্ছে, জানে রাষ্ট্র যতই চেষ্টা করুক জনগণ খেপে গেলে তারা পালানোর পথ পাবে না। এই সব কিছু মিলে তারা আবার লাশের বদলে লাশ, নিজেদের নিরাপত্তা, ভারতকে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়ে মানুষকে তাদের পক্ষে টানতে চাইছে। বাংলাদেশের রাজনীতিতে এমন ভাষা আগে ছিল না তা নয়, কিন্তু এর মাত্রা, ছন্দ, লক্ষ্য এখন পাল্টে গেছে। আগে এই আক্রমণ ছিল প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করার কৌশল, এখন এই নতুন সন্ত্রাসীরা তাদের অস্তিত্বের লড়াই হিসেবে এসব ভয়ঙ্কর হুমকি নিয়ে হাজির হয়েছে। তারা আসলে জিহাদে নেমেছে, জোশ উঠেছে বলে মনে হচ্ছে তাদের। পরিস্থিতি ক্রমেই আরো উত্তপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। যদি নির্বাচন হয় তাহলে তাদের জামানত থাকবে না, তারা জামানত হারাবে, কিন্তু নির্বাচনে যদি হয় তাহলে তো তাদের যেতে হবে। তাই আগে থেকে নির্বাচন থামাতে তারা যে কোনো পথ বেছে নেবে। লাশ তো মামুলি ব্যাপার মাত্র, লাশের বেশি কিছু থাকলে সেটাও তারা করবে। নির্বাচনে না জিতলে তাদের কপালে কি লেখা আছে সেটা ভেবে নিশ্চয়ই এদের কারোরই ঘুম হওয়ার কথা নয়। আসলে সে কারণে দিনের বেলা বক্তৃতা রাখতে গিয়ে তাদের মধ্যে জিহাদি জোশ টের পাওয়া যাচ্ছে, এবং এই জিহাদি জোশ বাংলাদেশকে আসলে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরে আদালত এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই হামজা নামের এক জামাতি নেতাকে তাদের দেশে সন্ত্রাস ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছে, আর তাকে জামাত দিয়েছে মনোনয়ন। আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একটি জিহাদি দেশ হিসাবে যদি বাংলাদেশ প্রতিষ্ঠা পায়, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় বলতে পারেন? ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।